হলো যে শেখ হাসিনা দিল্লিতে আছেন। তিনি কিভাবে আছেন এটা নিয়ে নানা রকম ধোঁয়াশা। বর্তমানে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, এই সরকারকে নিয়ে দেদারছে গুজব রটাচ্ছে, যাকে বলে ভারত আরো উদ্বুদ্ধ করবে। এর কারণ তিনি হতাশ হয়ে যাননি, তিনি হাউমাউ করে কান্নাকাটি করেননি, তিনি অনুশোচনা বোধ করেননি। এখনো পর্যন্ত যদি আপনারা তার কর্মকাণ্ড দেখেন, বরং তার ছেলে একেবারে চুপ হয়ে গেছেন বা কিছু সময় তিনি উত্তেজিত হয়ে এলোমেলো কথা বলেছেন। অন্যদিকে তাদের যে একটা বিশাল কানেক্টিভিটি রয়েছে ইংল্যান্ডে, ব্যবসায়িক মহলে, তারপরে শেষে রাজনৈতিক মহলে, শেখ রেহানা এবং তার সন্তানদের, এর বাইরে ফিনল্যান্ডেও তাদের একটা রাজনৈতিকভাবে নিদারুণ শক্তিশালী অবস্থান আছে। আপনারা জানেন যে ববি বিয়ে করেছে ফিনল্যান্ডের খুবই সম্ভ্রান্ত পরিবারে, এবং তিনি সম্ভবত সেখানকার খুব বড় পর্যায়ের একজন রাজনীতিবিদ এবং মন্ত্রী। তো যাই হোক, এই ইউরোপে যে তাদের যাকে বলা হয় কানেক্টিভিটি, তার সঙ্গে সঙ্গে আমেরিকাতেও কিন্তু যারা আওয়ামী লীগ করেন, একটা সিঙ্গেল যারা আমেরিকাতে থাকেন, দেখেন তো আওয়ামী লীগের কোনো লোকের মধ্যে কোনো অনুশোচনা আছে কিনা, হতাশা আছে কিনা। বরং তারা এই শেখ হাসিনা এখান থেকে চলে গেছে, আবার ফিরে আসবে, আবার তারা ক্ষমতা পাবে, আবার রাজনীতি করবে, এই ধরনের একটা উচ্চাভিলাষ তাদের মধ্যে কাজ করছে। এবং এই কারণে তারা কিন্তু আমেরিকান যে লবি, সেই লবিটা মানে এখনো পর্যন্ত তারা চালু রেখেছে। 2 নম্বর হলো যে আমেরিকা কিন্তু অফিসিয়ালি শেখ হাসিনাকে কখনোই রিজেক্ট করেনি। আপনাদের বুঝতে হবে যে মিস্টার পিটার ডিহাস বলেন, মিস্টার ডোনাল্ড লু বলেন, জো বাইডেন বলেন, তারা শুধুমাত্র একটা সিঙ্গেল জিনিস চেয়েছিল যে চীনকে বাদ দিয়ে আমেরিকার সঙ্গে তাদের একটা সম্পর্ক হোক। এই এতটুকুই শুধু তারা চেয়েছিল, এর বাইরে কিছু চায়নি। বরং শেখ হাসিনাকে সে 2014, 18, 24 এই ক্ষমতায় রাখার জন্য আমেরিকা যে কৌশল করেছে দিল্লির যাকে বলা হয় গ্রিন সিগন্যালে, বা দিল্লিকে খুশি করার জন্য, তার দ্বারা মূলত বিএনপির যারা লোকজন আছে, জামাতের যারা লোকজন আছে, তারা শুধু বারবার প্রতারিত হয়েছে। কিন্তু লাইন অফ যাকে বলা হয় ডিপ্লোম্যাসি, সেই লাইন অফ ডিপ্লোম্যাসিতে আমেরিকা কখনোই বিএনপি বা জামাতে গ্রিন সিগন্যাল দেয়নি। তারা যে কৌশলগুলো করেছে, সেই কৌশলে আওয়ামী লীগকে তারা ক্ষমতা রাখার জন্য মূলত একটা সেফ এক্সিট দিয়েছে। তো যাই হোক, সেই অবস্থাতে যে শেখ হাসিনার পলায়নটি এবং গণ অভ্যুত্থানটি, এটি একেবারে অলৌকিক, অপ্রত্যাশিত, এবং এই সময়টাতে এটি হবে, এটি আমাদের স্বপ্ন ছিল, কিন্তু এটা যে বাস্তব হবে এরকম বাস্তববাদী রাজনীতিবিদ আমাদের মধ্যে কেউ ছিল না, কিন্তু ঘটনা ঘটে গেছে। তো এর আগে আমরা 1/11-এর সময় শেখ হাসিনার যে চরিত্র, সেই চরিত্র দেখেছি যে শেখ হাসিনা যখন দেশের বাইরে গেলেন, তখন 1/11-এর সরকার প্রাণান্ত চেষ্টা করছে তিনি যেন দেশে না আসেন। তার টিকিট ক্যান্সেল করা হয়েছে এবং তিনি যেন বিমানে উঠতে না পারেন সেই ব্যবস্থা করা হয়েছে। সব কিছু করার পরও তিনি কিন্তু সেই রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে 1/11-এর সময় ইংল্যান্ড থেকে ঢাকাতে এসেছিলেন, এবং তিনি গ্রেপ্তার বরণ করেছেন, কিন্তু কোনো অবস্থাতেই দেশ ছেড়ে যে তিনি বাইরে গিয়েছিলেন, সেই বাইরে তিনি থাকেননি। অনেকে বলার চেষ্টা করেছেন যে তিনি ভয় পেয়ে বাইরে চলে গিয়েছিলেন, তারপরে যখন দেখলেন যে বেগম জিয়া বাংলাদেশে আছেন, তো কাজেই রাজনৈতিকভাবে বেগম জিয়া ইতিবাচক অবস্থানে আছেন, তো এই কারণে তিনি আসছেন। ঘটনা যাই হোক না কেন, তিনি এসেছেন। তারপর এখন দেখেন যে অবস্থাতে সেই 1/11-এর আগের, 1/11-এর পরের ঘটনায় ঘটেছে, তিনি পালিয়ে গেছেন, হেলিকপ্টার করে চলে গেছেন। যেটা শুনতে পাচ্ছি যে তিনি যেতে চাননি। তারপরে যেটা শুনতে পাচ্ছি যে জেনারেল ওয়াকার যখন ক্যান্টনমেন্টে সেই রাজনীতিবিদদের সাথে বৈঠক করছিলেন, তখন কিন্তু তিনি যখন চলে যান, তখন তার কাছে খবর ছিল না যে শেখ হাসিনা চলে যাচ্ছেন। তো বোঝার চেষ্টা করেন যে দেয়ার ইজ এ হিউজ গ্যাপ, অর্থাৎ জেনারেল ওয়াকার যে বৈঠক করছিলেন রাজনীতিবিদদের সঙ্গে, তখন শেখ হাসিনাকে রেখে সেনাপ্রধান কি করতে পারেন, এই বিষয় নিয়ে এক ধরনের আলোচনা হতে পারে।
অথবা আরো অনেক কিছু হতে পারে, হোয়াট এভার মেবি। কিন্তু যেটা আমরা জানতে পেরেছি যে শেখ হাসিনা চলে গিয়েছেন, এই জিনিসটি সেনাপ্রধান সঙ্গে সঙ্গে জানতে পারেননি। তিনি তখন রাজনীতিবিদদের সঙ্গে বৈঠকে ব্যস্ত ছিলেন। এখন শেখ হাসিনা দিল্লি থেকে বাংলাদেশে আসবেন কি আসবেন না, তার চেয়ে বড় ব্যাপার হলো ডক্টর ইউনূস আনবেন কি আনবেন না, এগুলো নিয়ে নানা রকম কথা হচ্ছে। তো এটার প্রেক্ষিতে ধরুন আমরা একটা ফ্যান্টাসি করি যে ধরুন শেখ হাসিনার চরিত্র, সেই চরিত্র অনুযায়ী তিনি বাংলাদেশে আসতে চাচ্ছেন এবং মরবো, যা থাকে ভাগ্যে আমি আসবোই, আমি এসে এয়ারপোর্টে বসে থাকবো। এয়ারপোর্টে এসে যদি আমি বসে থাকি, যদি লক্ষ লক্ষ জনতা আমাকে আক্রমণ করার জন্য এয়ারপোর্টে উপস্থিত হয় এবং আমাকে মেরে ফেলুক, তবু আমি যাব। অথবা তিনি উল্টো চিন্তাও করতে পারেন যে ঠিক আছে আমি এয়ারপোর্টে যাব, যখন আমি এয়ারপোর্টে যাব আওয়ামী লীগেরও তো লক্ষ লক্ষ নেতাকর্মী আছে, তারা যদি বের হয়ে আসে এবং আওয়ামী লীগের নেতাকর্মী যদি রাস্তায় বের হয়ে আসে, তাহলে এই এক মাসে দেখা যাচ্ছে যে পরিবেশ এবং পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে তাকে আইনি প্রোটেকশন দেওয়া, নিরাপত্তা দেওয়া, এটি রাষ্ট্রীয় বাহিনীগুলোর জন্য, রাষ্ট্রের অস্তিত্বের জন্য, এমনকি ডক্টর ইউনূসের জন্য গুরুত্বপূর্ণ হয়ে পড়বে। এবং তিনি কোনো মতে যদি এয়ারপোর্ট থেকে বের হয়ে জেলখানাতেও যান, সরকারের জিম্মাতে যান, তাহলেও তার রাজনীতি এবং তার দলের রাজনীতি এটি এস্টাবলিশড হয়ে যাবে। এবং এটি এই মুহূর্তে যে ব্যাকফুটেজ আছে বা তাকে যে ধরনের গালাগাল দেওয়া হচ্ছে যে তিনি মহিলা, বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন, সেই জিনিসগুলো মুহূর্তের মধ্যে রিভার্স হয়ে যাবে। কাজে এইগুলো চিন্তা ভাবনা করে তিনি পাগলামো করছেন যে তিনি বাংলাদেশে আসবেন। আর তার যে এই মুহূর্তে অভিভাবক, রাজনৈতিক অভিভাবক জনাব নরেন্দ্র মোদী, তিনি তাকে মূলত বড় বোন হিসেবেই সম্বোধন করেন, দিদি দিদি করে তাকে সম্বোধন করেন। তিনি হয়তো বলছেন যে দিদি এত তাড়াহুড়ার দরকার কি, আপনি আছেন, ভালোই তো আছেন, আমাদেরকে একটু গুছিয়ে নিতে দিন, সীমান্তে আমরা চাপ দিচ্ছি, বিভিন্ন রকম আন্তর্জাতিক লবিংয়ে আমরা কাজ করছি, আপনার বাবাও তো 9 মাস পাকিস্তানে কারাগারে ছিল, আপনি 9 মাস নয় থাকেন না, 9 মাস তো কোনো সমস্যা না, আপনার মাশাআল্লাহ শরীরও ভালো আছে, নিরোগ দেহ, আপনার তো কোনো সমস্যা হচ্ছে না, কাজেই অপেক্ষা করেন, দেখি আমরা কি করতে পারি।